প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? ফিজিক্স টাইম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি রয়েছি অপূর্ব স্যার তোমাদের সঙ্গে। আর তোমরা সদ্য পাশ করা, মাধ্যমিক পাশ করা, হায়ার সেকেন্ডারিতে পাঠরত ছাত্রছাত্রী, তোমরা যখন পড়াশোনা করছো তোমাদের কী আছে না, তোমরা সাবজেক্ট নিজেরা চয়েস করতে পারছো। জীবনের প্রথম তোমরা নিজেরা সাবজেক্ট চয়েস করতে পারছো। আর তোমরা খুব সুন্দর কিউট একটা সাবজেক্ট চয়েস করেছো, তার নাম ফিজিক্স, বাংলাতে বলা হয় পদার্থ বিজ্ঞান। তোমাদেরকে সকলকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা চলার পথে এই ফিজিক্সকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে। তোমাদের এই ফিজিক্স অনেক দূর তোমাদেরকে সমৃদ্ধ করবে, অনেক দূর নিয়ে যাবে বলে আমি আশা রাখছি। এই ফিজিক্স যখন তোমরা পড়বে, তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো গিয়ে আগে যে থিওরিটা পড়ছো সেই থিওরিটা ভালো করে বুঝবে। আর সেই থিওরিটার কিছু যদি ডিরাইভেশান থাকে, সেই ডিরাইভেশান অর্থাৎ একটা থিওরি যখন ক্যালকুলেশন করে বের করা হয় অন্য একটা থিওরি থেকে, তাকে বলা হয় ডিরাইভেশান। সেই ডিরাইভেশান যখন থাকবে সেটাকে তুমি খাতায় লিখে বই না দেখে প্র্যাকটিস করবে। যতবার আটকে যাবে তুমি একটুখানি দেখে নিলে, যতক্ষণ না তুমি নিজে থেকে করতে পারছো ততক্ষণ তুমি করবে। এই কারণে একটু সময় বেশি লাগবে। সময় লাগুক, ক্ষতি কী? তুমি তো খুব নিজের ইচ্ছায় ভালোবেসে ফিজিক্সটা নিয়েছো। এখন তোমার যদি মনে হয় একটু ফিজিক্স কঠিন, তাতেও তোমার কোনো অসুবিধা নাই। তার কারণ আমি রয়েছি তোমাদের সঙ্গে। কিভাবে ফিজিক্সের সঙ্গে ভালোবাসা তৈরি করা যায়, আমি তার মিডিয়েটর। অর্থাৎ ইউ উইল ফল ইন লাভ উইথ ফিজিক্স। আর তার জন্য যে আছে অনুঘটক, ক্যাটালিস্ট, সেই স্যারের নাম হলো অপূর্ব স্যার। যাকে বেশি কথা বলবো না, আজকের আমরা কাইনেমেটিক্স এইটার উপরে চ্যাপ্টার 2 কমপ্লিট, চ্যাপ্টার 3 11 কাইনেমেটিক্সের আমরা একটা ভিডিও আগে পেয়েছি, সেখানে ইন্ট্রোডাকশান দেখেছি। আজকের আমরা কাইনেমেটিক্সের মূল টপিক্সে ঢুকবো। ফার্স্ট আমরা যেটা হচ্ছে টপিক যেটা বলবো, টপিকের নাম আমরা লিখে ফেলবো। প্রথমে অবস্থান, দূরত্ব, সরণ। দেখো এইখানে আমি একটা বস্তুর অবস্থান বললাম। একটা বস্তুর অবস্থান বোঝাতে গেলে একটা বিন্দু প্রয়োজন। সেই বিন্দুটা অন্য একটা বিন্দুর সাপেক্ষে কোথায় রয়েছে সেটা দেখা হয়। আর যে বিন্দুর সাপেক্ষে দেখা হয় সেটাকে বলা হয় নির্দেশ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। এই নির্দেশ বিন্দুর সাপেক্ষে এর অবস্থানটা বিচার করা হয়। এবার এই নির্দেশ বিন্দুটা কিভাবে হয় না, যদি একটা তলের মধ্যে কোনো বিন্দুকে চিহ্নিত করা হয়, কোনো বস্তুর অবস্থানকে চিহ্নিত করা হয়, সেখানে কার্টেসীয় পদ্ধতিতে কি হয়, দুটো অক্ষ নিতে হয়। সেই দুটো অক্ষের যে ছেদ বিন্দু সেটাই হচ্ছে এখানে নির্দেশ বিন্দু। ত্রিমাত্রিক, এটা 2 ডাইমেনশনাল। ত্রিমাত্রিক দেশে, 3 ডাইমেনশনাল দেশে সেখানে কি হয়, 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিতে হয়। এটা যদি এক্স হয়, এরপরে এদিকে ওয়াই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটাকে নিতে হয় এক্স ওয়াই, আর এটা জেড অক্ষ নিতে হয়। এই রকম করে আমরা বিভিন্ন স্থানাঙ্ক ব্যবহার করি। এই যে বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক এখানে 3টে থাকবে, এক্স ওয়াই জেড স্থানাঙ্ক। এখানে কোনো বিন্দু থাকলে এর স্থানাঙ্ক 2টো থাকবে, এক্স আর ওয়াই। এই দূরত্ব ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্বকে এক্স বলবো, আর এখানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্বকে আমি ওয়াই বলবো। এইভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয় এগুলোকে। এখান থেকে দেখো, এখান থেকে এই যে ওয়াই জেড তল থেকে কোনো বস্তুর যে দূরত্ব সেটা হবে এক্স, আবার এক্স জেড তল থেকে যে কোনো বস্তুর দূরত্ব সেটা হবে ওয়াই। আর এখানে এক্স ওয়াই তল থেকে বস্তুর যে লম্ব দূরত্ব মানে সব লম্ব দূরত্বের কথা বলছি কিন্তু, তল থেকে দূরত্ব মানে তো যা খুশি হতে পারে। যখন তল থেকে শুধু দূরত্ব বলবো, তোমাকে বুঝে নিতে হবে যে তল থেকে হলে লম্ব দূরত্ব বলা হচ্ছে, এটা হলো জেড। এইভাবে আমি যদি পাই,
এটা হলো নির্দেশ বিন্দু ও, এখানে অরিজিন, আর এটা হলো আমার পার্টিকেলটার অবস্থান। এখানে এটা নির্দেশ বিন্দু ও, এটা হলো পার্টিকেলটার অবস্থান। এইভাবে আমরা কোনো বস্তুর অবস্থানের কথা বুঝি। কেন আমরা অবস্থান নির্ণয় করতে যাই? কারণ আমরা জেনেছি ইন্ট্রোডাকশানে যে কোনো বস্তুর গতি কখন আমরা বুঝতে পারবো গতিশীল, যদি সে একটা নির্দেশ বিন্দুর সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করা মানে কি? এইটা পরিবর্তন, পয়েন্টের পরিবর্তন। এইখানে এক সময় আছে, পরে এখানে চলে এলো, সেখানে দেখা যাবে তার স্থানাঙ্ক x1 y1 z1, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটলো। পার্টিকেলটা এখানে ছিল, t1 অবস্থানে আসলো। এই যে অবস্থানের পরিবর্তন করতে গেলে কি করতে হয়? তাকে স্পেসের মধ্য দিয়ে, স্পেস মানে স্থান, স্পেসের মধ্য দিয়ে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে হয়। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে গেলে কি করতে হবে? সে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছে, 1 2 3 4, 1 পা 2 পা 3 পা 4 পা এরকম করে 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 যাচ্ছে। প্রত্যেক পায়ের ডিফারেন্স যদি তোমার ধরো 10 সেন্টিমিটার করে হয়, তাহলে আমি এখানে যত পা গেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, আর একটা করে 30 পা গেছে। 30 পা যাওয়া মানে প্রতি পা যদি 10 সেন্টিমিটার হয়, 30 গুণিতক 10 সেন্টিমিটার সমান হবে 300 সেন্টিমিটার গেছে, অর্থাৎ 3 মিটার সে গেছে। কেমন? এই যে যাওয়া, এই যে পথ অতিক্রম করছে, সেই পথের যে লেন্থ, দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্যকে আমরা বলি দূরত্ব। আর সরাসরি সে যে অবস্থানের পরিবর্তন ঘটেছে, তার এই অবস্থান ছিল এ, এখানে চলে গেছে, তাহলে এখানে সরাসরি যে দূরত্বটা গেছে, সরাসরি যে অবস্থানের পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হয় তার সরণ। আজকে আমরা এই সরণ এবং দূরত্বের কথা আলোচনা করব অ্যাট ফার্স্ট, তারপরে আমরা বেগ, দ্রুতি এই সমস্ত আলোচনা করব। ফার্স্ট তোমরা খাতা বের করো, কলম বের করো, এবং আমার সাথে সাথে ক্লাসের ওয়ার্ক, ক্লাস নোট তৈরি করো। ফার্স্ট আমরা দূরত্বের কথা বলবো। এই রকম একটা বস্তু এই রকম করে গেছে, এই যে পথটা, এই পথটার যে লেন্থ এ থেকে বি, এই লেন্থটাকে আমরা বলছি লেন্থ অফ পাথ, এটাকে আমরা বলছি দূরত্ব। একটা পার্টিকেল বা একটা কণা যে পথে অতিক্রম করতে করে, সেই পথের দৈর্ঘ্যকে বলা হয় দূরত্ব। আর একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে কণার যে অবস্থানের পরিবর্তন, সেটাকে আমরা বলি যে চেঞ্জ অফ পজিশান, এইটাকে আমরা বলি সরণ। এই সরণ হলো একটা ভেক্টর রাশি, কারণ আমি পজিশানটা, এই পজিশানে ছিল, সে কোন দিকে গেছে, এই মান, এবং এই ভেক্টর রাশিটার মান হয় এই সংযোগী যে সরল রেখাংশ তার দৈর্ঘ্য। অর্থাৎ আমি যে সরণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে আমি যদি আর দিয়ে প্রকাশ করি, আর এরকম আর অ্যারো চিহ্ন দিতে হবে, ভেক্টরকে প্রকাশ করতে গেলে এরকম প্রকাশ করতে হবে। তার যে মান, তাকে আমরা মড দিয়ে প্রকাশ করি, মড অফ আর, সেইটা হলো এ বি এর দৈর্ঘ্য, এ বি রেখাংশের দৈর্ঘ্য। হ্যাঁ, আর দিক হচ্ছে কি, এ থেকে বি এর দিকে, এ থেকে বি যে দিক বোঝায়, সেটাই হবে ওই সরণের দিক। এই হলো গিয়ে সরণ। তাহলে সরণ আর দূরত্ব, একজন যদি এরকম সোজা যেত, এরকম যদি বেঁকে না যেত, তখন আমি সরণও বলতাম এ বি, আর দূরত্ব বলতাম এ বি। শুধু তীর চিহ্ন এখানে দিয়েছি, কিন্তু এই মান এবং এই মান সমান। অর্থাৎ যখন কেউ স্ট্রেট লাইনে যায়, একমাত্রিক গতিতে, ওয়ান ডাইমেনশনাল মোশানে, সেক্ষেত্রে কি হয়, বা একমাত্রিক গতি বা স্ট্রেট লাইন মোশানে কি হয়, সরণ এবং দূরত্বের মান সমান হয়। তাহলে আমরা বলবো সরল রৈখিক চলনে দূরত্ব সমান সরণ হয়। আর সব সময়ের জন্য কি হয়, দূরত্বের মান বেশি হয়, কারণ ঘুরে ঘুরে যাচ্ছে, দূরত্ব গ্রেটার দেন সরণ। অন্য ক্ষেত্রে কি হয়, দূরত্ব গ্রেটার দেন সরণ। তাহলে ইন জেনারেল কি লিখব, সাধারণত ইন জেনারেল
ইন জেনারেল কি লিখব না, দূরত্ব গ্রেটার দেন ইকুয়ালস টু সরণ, এইটা হয় ইন জেনারেল। এই হলো দূরত্ব আর সরণের মধ্যে সম্পর্ক। দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি। দূরত্বের মান বেশি হয় অথবা সমান হয়। কখন সমান হয়? সরল লেখায় চলবে সমান হয়। আর একটা জিনিস তুমি জানবে যে এটা যেহেতু ভেক্টর রাশি, এর মান শূন্য হতে পারে। ধরো এরকম একটা গোল করে ঘুরে এলো, এ থেকে বিতে গেল, সিতে গেল, ডিতে গেল, আবার এতে ফিরে এলো, সেক্ষেত্রে তার সরণ কত হবে? যেই পজিশানে ছিল সেই পজিশান। আমি যদি এখানে বলতাম ই, তাহলে এই পজিশানে, দুটোর পজিশানের মধ্যে দূরত্ব ছিল, এবার এইটা যদি কাছে চলে আসে তখন কি হবে? এই দূরত্বটা শূন্য হয়ে যাবে। তখন আমি এইটাকে সরণ এক পাক ঘুরে আবার যদি সে একই বিন্দুতে আসে, সেক্ষেত্রে আমি সরণ লিখব শূন্য। কেমন? কিন্তু দূরত্ব কি হবে না, এইটা যদি বৃত্ত হয়, এই বৃত্তের পরিধি, দূরত্ব আমি ডিস্টেন্স দিয়ে, সরণকে আমি এখানে আর দিয়ে প্রকাশ করব, আর দূরত্বকে আমি ডিস্টেন্স ডি দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, সরণের ইংরেজি কি? এইটা হলো, তোমরা জেনে রাখবে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। আর দূরত্বের ইংরেজি হলো ডিস্টেন্স। এইটা মনে রাখবে, দুটোই ডি দিয়ে শুরু, এই জন্য কিছু করার নেই। ডিস্টেন্সটাকে আমরা ডি দিয়ে লিখব, এখানে হবে পরিধি, এই বৃত্তের পরিধির সঙ্গে সমান হবে এখানে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তু, গতিশীল বস্তু, তার সরণের মান শূন্য হতে পারে, কিন্তু ডিস্টেন্সের মান কখনোই শূন্য হবে না। গতিশীল, তার অবস্থান বদলাচ্ছে, অবস্থান বদলেও সে যদি একই জায়গায় আসে, তাও এই যে পাথ, সেই পাথের লেন্থটাই হলো দূরত্ব। এই কারণে আমরা বলতে পারি দূরত্বের মান কখনো শূন্য হওয়া সম্ভব নয় যদি বস্তুটা গতিশীল হয়। অবস্থানের ইংরেজি কি? পজিশন। পজিশন। এইবারে আমরা সরাসরি হিসেবে চলে যাব। একটা বস্তু এই দিকে পূর্ব দিকে গেছে, এই দিকটা পূর্ব দিক, পূর্ব দিকে 4 মিটার গেছে, তারপরে উত্তর দিকে গেছে, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, উত্তর দিকে 3 মিটার গেছে, তাহলে সে কত ডিস্টেন্স গেছে? ডিস্টেন্স কত হয়েছে? আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? দেখো ডিস্টেন্স কত হবে? এ বি সি, এ বি প্লাস বি সি, এই পথের দৈর্ঘ্য, এটাকে আমরা ডিস্টেন্স বলছি। অর্থাৎ 4 মিটার প্লাস 3 মিটার সমান হবে 7 মিটার। এটা ডিস্টেন্স, টোটাল পাথ, লেন্থ অফ টোটাল লেন্থ অফ পাথ, সেটা হলো ডিস্টেন্স। আমি সরাসরি পেয়ে গেলাম এটা 7 মিটার। কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট বললে কি হবে? এ থেকে সি, এই যে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হয় কি না, সরাসরি যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তার দৈর্ঘ্য, অর্থাৎ এসি। ডিসপ্লেসমেন্ট সমান এসি। আর এসি এর দৈর্ঘ্য কত? এটা যেহেতু উত্তর, এটা যেহেতু পূর্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি 4 মিটার, উচ্চতা 3 মিটার, তাহলে অতিভুজ হবে √ ভূমি স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার সমান হবে 16 প্লাস 9 সমান হবে √25 সমান 5 মিটার। তুমি দেখতেই পাচ্ছ ডিস্টেন্সের মান বেশি আর ডিসপ্লেসমেন্টের মান কম হয় সবসময়। এইভাবেই তুমি এগোবে। ফার্স্ট এটা তো তোমরা ক্লাস 9-এ হয়তো পেয়েছো, অনেকের মনে নাও থাকতে পারে, আবারও তোমার একবার মনে করার সুযোগ হয়ে গেল। এবারে তুমি কি করবে? দূরত্ব সরণের আরও ভালো ভালো অঙ্ক করে ফেলবে, যেগুলো তোমার কম্পিটিটিভ এক্সামে আসে। তোমাকে তৈরি হতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমাকে ফার্স্ট দিয়ে দেবে যে 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কোনো একটি কণা 1 পাক ঘুরল। 1 নম্বর হচ্ছে 1 পাক, 2 নম্বর হচ্ছে 2.5 পাক, ঘুরলে তার প্রতি ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে সরণ ও দূরত্ব কি হবে? এই প্রশ্নটা তোমাকে দিল, তুমি কি করবে?
তোমার তো স্মরণ দূরত্ব অনেক দিন থেকে শেখা আছে। এবার তোমাকে ক্লাস 11 বা হচ্ছে নিট বা জেই এবার তোমাকে কি করা হবে, পরীক্ষা করা হবে তুমি স্মরণ দূরত্বটা কত ভালো করে বুঝতে পেরেছো। এবারে বৃত্তাকার পথটা এঁকে ফেলবে। এইবারে এখান থেকে তুমি চিহ্ন দিয়ে দেবে, এটা হচ্ছে এই এ বিন্দু, এটা বি বিন্দু, আবার এখানে এ বিন্দু। একটা বস্তু কণা এখান থেকে ঘুরে এখানে এলো, একই বিন্দুতে যদি ফিরে আসে তখন 1 নম্বর এক পাক মানে কি সেম পয়েন্টে সে ফিরে এলো, সেম পয়েন্টে রিচ করলো। তাহলে সেম পয়েন্টে যদি রিচ করে তখন তার ডিসপ্লেসমেন্ট আমরা কি বলবো, ইকুয়ালস টু 0। আর এক পাক ঘুরলে কি হবে, একটা পরিধির দৈর্ঘ্য যেটা সেটাই হবে তার দূরত্ব। এক পাক ঘোরা মানে না হচ্ছে লেন্থটা হবে লেন্থ অফ, এখানে বলা হবে সারকামফারেন্স। তাহলে সারকামফারেন্সের লেন্থ অফ সারকামফারেন্স। হ্যাঁ, সেখানে কি হবে, পরিধির যে মান সেটা আমরা জানি 2 × π × r, 2/7 পাই, আর আর এর মান হচ্ছে কত, এখানে 7 মিটার দিয়েছে, 7 মিটার, 7 কেটে যাবে, তাহলে হবে 44 মিটার। কেমন, 44 মিটার। এটা হলো ফার্স্ট। এক পাক ঘুরলে তার স্মরণ কত হয়, দূরত্ব কত হয়। এক পাক ঘুরলে, আর এখানে দূরত্বই লিখিনি, ডিস্ট্যান্স ইকুয়ালস টু হবে এইটা। বুঝতে পারলে সবাই? প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। প্রথম প্রশ্নটা মুছে দিচ্ছি, তোমরা করে নাও, তারপরে মানে পজ করে তারপরে দেখবে। এরপরে হচ্ছে কি না, আড়াই পাক ঘুরেছে। আড়াই পাক মানে কি, এখান থেকে 1 পাক, 2 পাক, তারপরে হচ্ছে অর্থাৎ আড়াই পাক ঘোরা মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে। এই বিন্দু থেকে আসলে কি হবে, এর স্মরণ হবে সরাসরি এই ডিস্টেন্সটা। তাহলে ফার্স্ট 2 নম্বর কোশ্চেনের স্মরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আমরা কত পাবো না, এ বি, ডিসপ্লেসমেন্ট সমান পাবো এ বি। এখানে এর দিয়ে দিয়েছে, এ বি হচ্ছে ব্যাস মানে হচ্ছে 2 × ব্যাসার্ধ, অর্থাৎ 2 × 7 মিটার সমান হবে 14 মিটার পেয়ে যাব এর ডিসপ্লেসমেন্ট। আর এখানে আড়াই পাক ঘুরেছে, প্রত্যেক পাকের জন্য লেন্থ কত হয় না, তার পরিধির সঙ্গে সঙ্গে এক পাক মানে 2πr, আবার এক পাক মানে 2πr, 4πr, আর হচ্ছে আবার অর্ধেক পাক মানে πr, অর্থাৎ 5πr হবে এর দূরত্ব। দ্বিতীয় ক্ষেত্রে যে দূরত্ব সেটা হবে দূরত্ব, একে বলা হয় ডিস্টেন্স সমান হবে 2.5 × 2πr, অর্থাৎ 5-এর 2 × 2πr, 2 কেটে যাবে 5πr, 5 × 22/7 আর এর মান 7 কেটে গেল, 22 × 5 হলে 110 মিটার। এখানে দূরত্ব হবে 100। এই প্রশ্নগুলো তোমাদের কাছে ইজি, কারণ অনেকেই তোমরা ক্লাস 9-এ খুব ভালো করে পড়াশোনা করো, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো এসে থাকে। কোনো ইজি হিসাবে নেবে কেন, তুমি সবটাকেই চ্যালেঞ্জ হিসাবে নেবে, যে কোনো প্রবলেমকে তুমি নতুন হিসাবে নেবে। এমনভাবে তোমাকে শিখতে হবে যাতে তুমি সামনে যে কোনো প্রবলেমকে তুমি ক্র্যাক করতে পারো। আশা করব তোমাদের সেরকমই একটা ক্যারিয়ার হতে যাচ্ছে। তোমরা খুব সুন্দর একটা পড়াশোনার মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এবং আমার এই ক্লাসে যারা রয়েছে প্রত্যেকে দেশের একটা বড় জায়গায় যাবে, দেশ তৈরি করতে সাহায্য করবে। আমার এই ভিডিওর লক্ষ্য হচ্ছে তাই। নেক্সট হলো গিয়ে এবার 2 নম্বর কোশ্চেন বললো যে একটি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে একটি কণা বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ করল। মানে একটি কণা চলনের ফলে, বৃত্তপথে চলার ফলে বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করল। একটি গতিশীল কণা উৎপন্ন করল।
এবারে কণাটির সরণ ও দূরত্ব কত হবে? তাহলে কী হবে? বৃত্ত, এটা হলো বৃত্ত। এবারে এটা হলো তোমার 21 মিটার এর ব্যাসার্ধ। এবারে কি করছে? কণাটা এই রকম জায়গা থেকে এই রকম জায়গায় আসছে, এ থেকে বিতে এসেছে, এ থেকে বিতে এসেছে। এইটা তবেই 90 ডিগ্রি কেন্দ্রের সঙ্গে করবে। তাহলে এই যে দূরত্বটা, এটা হলো তার দূরত্ব, আর এই সরাসরি যে ডিস্টেন্স এ বি, এটা হলো তার সরণ। এবার কি করে বের করবে? না, এটা খুবই ইজি। এটা আর যদি হয়, এটা যদি আর হয়, এই যে ত্রিভুজ, এটা যদি সি লিখি, এই ত্রিভুজটা আর 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 এটা হলো 90 ডিগ্রি। সেক্ষেত্রে এটা অতিভুজ, √r² + r², অর্থাৎ √2 × r। অর্থাৎ এখানে সরণ তুমি লিখে দিতে পারবে, সরণ যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলছি, ডিসপ্লেসমেন্ট সমান হবে √r² + r² সমান √2 × r। এখানে √2 × r কত? 21 মিটার। তাহলে এখানে হবে 21√2 মিটার। একটা আনসার তুমি পেয়ে গেলে। সেকেন্ড অ্যান্সার কি হবে? না দেখো, এখান থেকে এখানে যে এসছে, কিন্তু এটা হচ্ছে বৃত্তচাপ। এবার এই 90 ডিগ্রিটাকে তুমি যদি রেডিয়ানে নিয়ে যেতে পারো, আমরা সবাই জানি যে এই রকম যদি একটা কোণ থাকে, এটা যদি আর্ক হয়, বৃত্তচাপ হয়, আর এটা যদি রেডিয়াস হয়, ব্যাসার্ধ হয়, এটা যদি থিটা রেডিয়ান হয়, তাহলে রেডিয়ানের যে সংজ্ঞা, তাতে করে আমরা কি পাই? থিটা রেডিয়ান সমান আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস। এখানে আমি তাহলে কি করব? থিটা রেডিয়ান অর্থাৎ 90 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? π/2 রেডিয়ান। এটা সবাই জানে 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। যারা মাধ্যমিক পাস করে এসছো প্রত্যেকে এটা জানো, 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। এটা প্রকাশ করা দরকার, ডাইরেক্ট তুমি বসাবে। তাহলে এইটাই তুমি লেখো 90 ডিগ্রি = π/2 রেডিয়ান। তাহলে তুমি π/2 সমান তুমি কী লিখবে? না, এ বি, আর্ক বাই, দেখো π/2 সমান আর্ক বাই রেডিয়াস। আর্কটা হচ্ছে এ বি, আর রেডিয়াসটা হলো এ বি, মানে এই আর্ক। হ্যাঁ, এই পথটা এ বি, মানে এইটা আবার নয়, এই পথটা, বক্রা যে পথ, সেই পথটাকে বলা হচ্ছে আর। এ বি বাই ব্যাসার্ধ হচ্ছে আর। এবারে তুমি এটাকে বসাবে, এ বি সমান তুমি কি পাবে? না, πr/2। এখানে পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 21, আর এখানে নিচে একটা 2 রয়েছে। দেখো, পাই এর মান এখানে বসিয়েছি, আর এর মান এখানে আসবে, আর 2 এর মানটা বসালাম। 7 × 3 = 21, আর 2 × 11 = 22, 33 মিটার হবে অ্যান্সার। তাহলে সরণ এখানে হবে, এখানে এ বি, এটা হচ্ছে কি? এটা হলো গিয়ে ডিস্ট্যান্স, মানে দূরত্ব। হ্যাঁ, এখানে হচ্ছে আর্ক, আর্কের যে পথ, আর্কের যে দৈর্ঘ্য, সেটা হলো 33 মিটার। অর্থাৎ এখান থেকে এখানে গেলে কণাটির সরণ হবে 21√2 মিটার এবং দূরত্ব হবে 33 মিটার। কেমন বুঝতে পারছো সবাই? এবারে কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। কোশ্চেন নাম্বার 3, এখানে আমরা কি করব? ওই বৃত্তই রাখবো। বৃত্তের থেকেই বেশি আসতে পারে, কারণ বৃত্তটা থেকে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করা যাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া যাচ্ছে। এবার তোমাকে বললো বৃত্তের কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ করে, সেক্ষেত্রে সরণ আর দূরত্ব কত হবে? তাহলে থিটা প্রথমে তুমি আঁকবে। এইখানে ছিল, এখান থেকে ধরো এখানে এসছে, এটা হলো থিটা। এবারে এইখান থেকে এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, বা তুমি থিটাটাকে একটু বড় করেই আঁক। এই হলো বৃত্ত, এই হলো গিয়ে বৃত্ত। এইখানে ছিল এ পয়েন্ট, এবারে এসছে এখানে পি পয়েন্ট এসছে। তাহলে এ থেকে বি, এটা হলো সরণ, আর এই যে আর্কটা, এটা হলো দূরত্ব। হ্যাঁ, আর এটা কেন্দ্র, সি দিয়ে দাও, এটা আর, এটা আর। এবারে এই অ্যাঙ্গেলটা দিয়েছে থিটা। এবার তোমাকে বের করতে হবে এ বি এর ভ্যালু কত, আর এই আর্কের ভ্যালু কত। ফার্স্ট আমরা কণাটির সরণ বের করব, অর্থাৎ এ বি বের করব।
দেখো এইটা হলো ত্রিভুজ, এই ত্রিভুজটার এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি থিটা হয়, বাকি দুটো কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। কেমন? তাহলে বাকি দুটো কোণকে আমি অর্ধেক অর্ধেক করলে কী হবে? এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, আর এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এইবার তুমি কি করবে না, এটার ভ্যালু বের করতে যাচ্ছ। এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সি। এবারে এখন বলে ফেলো, এখানে এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? এটা থিটা বাই 2 অর্ধেক হতে বাধ্য, কারণ দেখো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, এটা থিটা বাই 2, এটা যোগ করলে কত? 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। এখানে লম্ব টানবো, লম্ব টানলে আমার কি সুবিধা না, এখানে ধরো ডি, এই ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটার ডি, আর এটা এ, আর এটা হলো সি, এইটা হলো আর, আর এটা হলো থিটা বাই 2। এইটা যদি থিটা বাই 2 হয়, এটা হচ্ছে এই ত্রিভুজের লম্ব, অর্থাৎ এডি বাই এসি সমান হবে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজকে আমরা কি বলি? সাইন থিটা। এখানে থিটা লেখা যাবে না, কি লিখতে হবে? থিটা বাই 2। এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালুটা পেতে চাই, এসি এর ভ্যালু জানা আছে। এডি বাই এসি হচ্ছে আর, সমান হচ্ছে সাইন থিটা বাই 2। এডি ইকুয়ালস টু হবে আর সাইন থিটা বাই 2। কেমন? এই যে এ বি, হ্যাঁ, এ বি, এই দূরত্বটা আমি পেয়ে গেলাম। এ বি, এই দূরত্বটা যে পেলাম রেখা, সেইটার দূরত্ব হলো আর, সরি, এইটার মধ্যে অর্ধেক দূরত্ব এডি হলো আর সাইন থিটা বাই 2, আর ডিবি হলো এটাও থিটা বাই 2। তাহলে একইভাবে এটাও হবে আর সাইন থিটা বাই 2, এটাও আর সাইন থিটা বাই 2, আর সাইন থিটা বাই 2, আর এটাও হবে আর সাইন থিটা বাই 2। তাহলে আর সাইন থিটা বাই 2 এবি সমান হবে আর সাইন থিটা বাই 2 প্লাস আর সাইন থিটা বাই 2 সমান হবে 2 আর সাইন থিটা বাই 2। এইটা হলো তার সরণ। এবারে আমি বের করতে চাই এইটা বের করতে গেলে কত হবে? থিটা। এখানে হচ্ছে এটা আমি মুছে দেবো। এবারে এটা আমার হয়ে গেল কমপ্লিট। এটা তোমরা অবশ্যই নিজের মতো করে করবে, নইলে কিন্তু এইটা দেখে বুঝে নেওয়া নয়। ফিজিক্স পড়া মানে তুমি সবসময় নিজের মতো করে নেবে। আমি এখানে বুঝে নিলে এবার নিজের মতো করে তুমি হিসাব করবে। হিসাবটা তো তুমি যে কোনোভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে এখানে আর্ক হচ্ছে এটা এ বি আর্ক, এটা হলো থিটা ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান। আর থিটা ডিগ্রি সমান হবে, এখানে থিটা ডিগ্রি উল্লেখ করে দিয়েছি, তাহলে পাই থিটা বাই 180 রেডিয়ান। এখানে আমি এইটা পেলাম পাই থিটা ডিগ্রি সমান পাই থিটা বাই 180 রেডিয়ান। এবার রেডিয়ান এককে থাকলে আমি এটা যদি আর পাই, আর্ক বাই রেডিয়াস, এ বি আর্ক দিলে একটু বাঁকা লিখবো, এখানে এ বি স্ট্রেট লিখেছিলাম, বাই আর সমান হবে থিটা সি, সরি থিটা, এখানে থিটা ডিগ্রিটাকে আমি রেডিয়ানে থিটা বাই হচ্ছে 180 ডিগ্রি। এবার তুমি এখান থেকে এ বি এর ভ্যালু পেয়ে যাবে। এ বি আর সমান হবে আর ইন্টু পাই থিটা সি, থিটা ডিগ্রি, থিটা বাই 180। ডিগ্রি লেখার দরকার নেই। এবারে তোমাকে কি করতে হবে? এখানে হিসেব করতে হবে। আচ্ছা, এখানে 21 লেখাই থাকে, 21 দরকার নেই, একটি আর ব্যাসার্ধের বৃত্তপথে আমি লিখলাম। এবারে ওটাকে থিটা আমরা বসিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখাবো। সেক্ষেত্রে এর ভ্যালুটা হয়ে গেল, এখানে এটা হলো ডিস্টেন্স, এটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা হলো ডিসপ্লেসমেন্ট, এই জিনিসটা ডিসপ্লেসমেন্ট, আর এটা হলো আমরা ডিস্টেন্স পেলাম, ডিস্টেন্সের ভ্যালু আমরা এটা পেলাম। এবারে আমরা এটাতে থিটার মান 90 ডিগ্রি বসিয়ে দেখব আগের ভ্যালুগুলোর সঙ্গে সমান হচ্ছে কিনা, বা যে কোনো ভ্যালু আমি থিটার মান এখানে পুট করলে আমি এই ইকুয়েশানগুলো থেকে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। দেখো আমি যখন এটা থিটা, এখানে যখন আমি 90 ডিগ্রি করেছিলাম, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তখন আমার কি এসেছিল? এ বি সমান কত এসেছিল? 2 ইন্টু আর ইন্টু সাইন 45 ডিগ্রি। মনে করো 2 আর ইন্টু 1/√2, আর ইন্টু √2 এসেছিলো। দেখো 21 ছিল, 21 √2 বলে একটা এসেছিলো। দেখো তুমি আগে
ঘুরিয়ে রিওয়াইন্ড করে দেখো ভিডিওটা, বা তুমি ক্লাস নোট নিয়েছো খাতায় দেখো, এটাই এসেছিলো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা আমরা পেলাম, যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারব। এই হলো দূরত্ব, সরণ, এইগুলোকে হিসেব করার পদ্ধতি। এরকম করে তো হাজার হাজার অঙ্ক দেখানো যায়, কিন্তু সেরকম করলে তো তোমার বড় বড় ভিডিও হয়ে যাবে, তোমারও দেখতে ইচ্ছে করবে না। এই কারণে তুমি চেষ্টা করো কম জেনে কম বুঝে তুমি সেটাকে বেশি এক্সপ্লোর করার। সেই রকম হলে কিন্তু তুমি অবশ্যই পারবে, তোমার কোনো রকম অসুবিধা থাকবে না। তুমি যদি এইভাবে হিসেব করে যাও, তোমার যে কোনো রকম যে কোনো সমস্যাকে তোমাকে আগে জেনেছি ভাবলে হবে না, যে আগে আমি এটাকে জানতাম বা এটাকে আমি প্র্যাকটিস করে এসেছি, পরীক্ষায় পেয়েছি। না, তোমাকে এরকম জেনারেলাইজড করে পড়তে হবে, তাহলে তুমি যে কোনো প্রবলেমকে তোমার কাছে ইজি মনে হবে। এবারে নেক্সট কোশ্চেনে আমি যাব। এবার হচ্ছে আমার কোশ্চেন হয়ে গেল, এবারে আমি দ্রুতিতে যাব, অর্থাৎ অবস্থানের পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন কী হারে হচ্ছে সেটাকে বোঝার জন্য যে রাশিগুলোর প্রয়োজন সেটাকে আমরা বলছি দ্রুতি, বেগ ইত্যাদি। দ্রুতি হলো স্পিড, এটা স্কেলার রাশি, আর বেগ হলো ভেলোসিটি এটা হলো ভেক্টর রাশি। দ্রুতি এবং বেগ একমাত্রিক গতিতে আমরা এই বেগ আর দ্রুতি একই ধরবো। একমাত্রিক গতিতে আমরা যদি ওয়ান ডাইমেনশনাল মোশন বা একদিকে যাচ্ছে ধরি, তাহলে আমার ডিস্টেন্স যা আর হচ্ছে ডিসপ্লেসমেন্টও তা, আরও তা। হ্যাঁ, সেক্ষেত্রে ডিস্টেন্স 1 সেকেন্ডে যতটা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট ততটাই যাচ্ছে। এই 1 সেকেন্ডে যে দূরত্বের পরিবর্তনের হার তাকে বলা হয় দ্রুতি, আর 1 সেকেন্ডে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে পরিষ্কার করে এটা লিখে ফেলা যাক। 1 নম্বর সূত্র হচ্ছে কি স্পিড, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম ইজ নোন অ্যাজ স্পিড অফ দ্য বডি। অর্থাৎ স্পিডকে আমরা যদি এখানে বাংলায় লিখি দ্রুতি সমান আমি কি লিখব না, দ্রুতি হলো সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। সোজা কথায় আমরা লিখব স্পিড, ভি দিয়ে যদি লিখি, ভি সমান হচ্ছে এস বাই টি। এসকে যদি দূরত্ব লিখি বা ডি বাই টি, যাই হোক একটা ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম। অথবা পরিবর্তনের হার, এটা টাইমটাকে যদি আমি সেকেন্ডে বলি তাহলে এরকম, আর নইলে আমাকে কী করতে হবে না, এস দিয়ে লিখলেও হবে। এখানে দেখো সরণ আর দূরত্ব এক, এই কারণে দ্রুতি আর বেগ একমাত্রিক গতিতে ওয়ান ডাইমেনশনাল মোশানে আমরা দ্রুতি আর বেগকে একইভাবে বলবো। কখনো বেগ বলবো, কখনো দ্রুতি বলবো, সব কিন্তু একইভাবে ট্রিট হবে। যাই হোক, এটাকে আমি এইভাবে লিখলাম। বেগ কাকে বলে? বেগ হলো কি না, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। প্রথমে আমি একমাত্রিক গতির কথা বলবো না, জাস্ট এদের মধ্যে একটা তুলনা করার চেষ্টা করব। দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব সেখানে ডিরেকশন দেখার দরকার নেই, দ্রুতি হলো একটা স্কেলার রাশি, আর বেগ সেখানে একটা নির্দিষ্ট যেমন মান যেমন থাকে তার ডিরেকশানও থাকে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি। হ্যাঁ, দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি। এবার দেখো গড় দ্রুতি, ধরো আমি একটা জায়গায় গিয়ে এরকম করে গিয়ে আবার ফিরে এলাম, তাহলে এখানে কী হবে, দূরত্ব কত হবে? দূরত্ব ডবল হয়ে যাবে, ডি প্লাস ডি, 2D হয়ে যাবে। হ্যাঁ, দূরত্ব হয়ে যাবে ডবল। আর সরণ কত হবে? সরণ হয়ে যাবে 0। তাহলে আমার আলটিমেট এখানে যে আমি অ্যাভারেজ স্পিডটা পেলাম সেটা হবে 2D বাই টি সময় যদি সে যাওয়া আসা করে, তখন আমি এটাকে দ্রুতি লিখতে পারবো, স্পিড লিখতে পারবো 2D বাই টি। আর ভেলোসিটি আমরা লিখতে পারবো, এটাকে ভেলোসিটি না বলে অ্যাভারেজ ভেলোসিটি লিখতে হবে, অর্থাৎ মোট যেটা সে গেল সেখানে হলো 0 বাই টি সমান হবে 0। অ্যাভারেজ স্পিড হবে এইটা, আর অ্যাভারেজ ভেলোসিটি হবে 0। অর্থাৎ কোনো গতিশীল বস্তুকণার গড় দ্রুতির মান কখনোই 0 হবে না, এটা অশূন্য হবে। আর গতিশীল বস্তুকণার গড় সরণের মান কিন্তু 0 হতে পারে।
এবারে আমি একটা কথায় আসবো যে এই যে আমরা দ্রুতি বা বেগ বলছি, প্রথমে আজকের আলোচনা হলো সমদ্রুতি বা সমবেগের আলোচনা, বা একমাত্রিক গতিতে আমরা দ্রুতি কথাটাই ব্যবহার করব বা বেগ কথার যে কোনো একটা ব্যবহার করব। যে সমদ্রুতিতে চলা কণার স্মৃতিবিজ্ঞান, কাইনেমেটিক্স। সমদ্রুতিতে চলা কণার কাইনেমেটিক্স, সেক্ষেত্রে আমরা কি পাবো? সমদ্রুতিতে চলা মানে কি? ধরো এখান থেকে শুরু করেছিল 1 সেকেন্ডে 1 মিটার বা 10 মিটার গেছে, পরের সেকেন্ডেও 10 মিটার গেছে, মানে টোটাল 20 মিটার গেছে 2 সেকেন্ডে, পরের সেকেন্ডে আরও 10 মিটার গেছে, পরের সেকেন্ডে আরও 10 মিটার গেছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ান্তর নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করে, তখন সেই কণার গতিকে বলা হয় সমদ্রুতিতে চলমান কণা, বা সমদ্রুতিতে আছে এই বস্তুর গতি হলো সমদ্রুতি সম্পন্ন। এইরকমভাবে অনেকভাবে এটাকে লেখা হয়, সমদ্রুতি সম্পন্ন। এখান থেকে শুরু হয়েছে এইভাবে চলছে। সমদ্রুতিতে যদি চলে, স্ট্রেট লাইনে চলে, যদি একই রেখা বরাবর চলে, সেটাকে আমি সমবেগও বলতে পারবো। কারণ সেখানে বেগের ক্ষেত্রে কি, সমবেগ মানে কি, তার মানও ঠিক থাকতে হবে, দিকও ঠিক থাকতে হবে। ধরো এরকম একটা বস্তু কণা একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে কী হবে? সে সমদ্রুতিতে ঘুরছে, নির্দিষ্ট সময় সে যদি সমান করে যায়, ধরো 1 মিটার 2 মিটার, এখান থেকে 0 থেকে শুরু করলো, 3 মিটার প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে গেল 1 মিটার, 2 সেকেন্ডে 2 মিটার, সেক্ষেত্রে আমি কি বলবো? এই বস্তু কণাটা সমদ্রুতিতে যাচ্ছে, কিন্তু বেগে নয়। কেন না? এইখানে যখন যাচ্ছিল এইদিকে, তখন তার ডিরেকশান এইরকম ছিল, এখানে যখন এইরকম, এখানে এইরকম, অর্থাৎ বেগের ডিরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে। বেগ যেহেতু ভেক্টর রাশি, তার ডিরেকশান চেঞ্জ হয়ে যাওয়া মানে বেগটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বেগের মান ঠিক থাকছে, কিন্তু বেগের দিক পরিবর্তিত হচ্ছে। আর ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি কি, মান আর দিক যদি একই থাকে, তবে সেটাকে আমরা সমান একই ভেক্টর আমরা বলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে একটা বৃত্তাকার পথে যদি সমদ্রুতিতে কোনো বস্তু কণা ঘোরে, তখন তার বেগকে সমবেগ সম্পন্ন বলা যাবে না। কিন্তু সরল রেখায় যদি যায়, সে যদি সমদ্রুতি সম্পন্ন হয়, তাহলে তার বেগ সমবেগ সম্পন্নও হবে। এবারে আমরা এই সমবেগে যখন চলে, তার যে গতির সমীকরণ, অর্থাৎ কাইনেটিক্স আলোচনা করছি, অর্থাৎ তার সরণ, দূরত্ব, এইসব। সমদ্রুতিতে চলা মানে কি, তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিন্দুতেও তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এই বিন্দুতেও তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এই বিন্দুতেও তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এরকম করে সে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। ডেল্টা ভি, পরিবর্তন বোঝাতে আমরা ডেল্টা কথাটা ব্যবহার করি, যেহেতু তোমরা ক্লাস 11, এই জন্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি, কেউ জানতে পারো, তাও আমি বলে দিচ্ছি যে ডেল্টা ভি ইকুয়ালস টু 0। বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ডেল্টা ভিকে যদি আমি ডেল্টা টি দিয়ে ভাগ করি, বেগের পরিবর্তনের হার সেটাও 0 হবে। অর্থাৎ সমদ্রুতিতে চললে ত্বরণের মান 0 হয়। অর্থাৎ যে সমস্ত কেসে আমরা যখন কোথাও যাচ্ছি, বা কোথাও কোনো জায়গায় আমরা ভ্রমণ করছি, বা কোনো বাস নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় অন্তর আমরা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছি, সেক্ষেত্রে আমরা সমদ্রুতিতে চলছি। আর সমদ্রুতিতে থাকলে ত্বরণের ইংরেজি কি? অ্যাক্সিলারেশন। এই জন্য এ দিয়ে চিহ্নিত করা হয়, অ্যাক্সিলারেশন সেখানে 0 হয়। তাহলে এই অ্যাক্সিলারেশন 0 হলে সেক্ষেত্রে কাইনেমেটিক্সের ইকুয়েশান অফ মোশান কী হয়? অর্থাৎ এই চলনের যে চলন বা এই যে মোশান, গতির যে সমীকরণ সেখানে কি হয়? সমদ্রুতিতে চললে গতির সমীকরণ হয়, বা ইকুয়েশান অফ মোশান, এই একটা মাত্র ইকুয়েশান অফ মোশান এখানে পাওয়া যায়। সমদ্রুতিতে চলা কণার কাইনেমেটিক্সের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ মাত্র একটা পাই। কেন? তার বেগটা কনস্ট্যান্ট, সেখানে শুধু ভি ইকুয়ালস টু আমি দূরত্ব বাই সময় লিখতে পারবো, দূরত্ব বাই সময়। এই দূরত্বকে আমরা এস দিয়ে লিখবো, আর সময় টাইম টি দিয়ে লিখবো। এটাকে এস দিয়ে লেখা হয়, এস
অর্থাৎ এখানে এস ইকালস টু ভি ইন্টু টি, এই একটাই সমীকরণ থাকে। আজকে আমরা সমদ্রুতিতে চলা কোনো বস্তুর বা বস্তু কণার কাইনেমেটিক্সের কথা আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা সরণ দূরত্ব আলোচনা করে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে সমদ্রুতিতে চলার ক্ষেত্রে কোনো কণার ক্ষেত্রে সেক্ষেত্রে তার একটাই গতির সমীকরণ হয়, সেই সমীকরণটা হলো এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা পরিষ্কার করে বুঝে নাও, যেখানে সমদ্রুতি থাকবে, কথাটা লেখা থাকবে, সেখানে তুমি কেবলমাত্র এই সমীকরণটা ব্যবহার করবে, অন্য কিচ্ছু লাগবে না। আবার যখন সমতরণ থাকবে সেখানে অনেকগুলো 3টে 4টে সমীকরণ ব্যবহার করা হয়, সেটা পরে লেকচারে আমরা আলোচনায় আসবো। ক্লাস 9-এ খানিক পেয়েছো। এইটা কোথায় কোথায় ঠিক কাজে লাগে আমাদের এখানে, যে আমরা যে পরীক্ষায় ফেস করব, যে সমস্ত কম্পিটিটিভে পড়ব, সেখানে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে দেখব, বেশ সুন্দর সুন্দর অঙ্ক আসে। তোমরা ভাববে যে এই একটা সূত্র আর কি আছে, দু একটা প্রবলেম করে নিলেই হয়, তা কিন্তু নয়। এখান থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসে, নিট যেই এগুলোতে কিন্তু আসে। সেগুলো হলো কি না, গড় বেগের সূত্র। এখান থেকে যেটা আমরা পাবো যে গড় বেগের সূত্র, গড় বেগের বা গড় দ্রুতি। বেগ মানে এখানে কি বলেছি, একমাত্রিক গতি, বেগ আর দ্রুতি সমান, এই বেগ নিয়ে বেশি ঝামেলা করবে না, হ্যাঁ। বা এখানে গড় দ্রুতির সূত্র, গড় দ্রুতির সূত্র এখানে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, আমি ধরো একটা পথে গেছি, একটা পথে এরকম এ বি সি, এ থেকে প্রথমে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, সি থেকে ডিতে গেছি। এই পথটা আমি V1 দ্রুতিতে গেছি, এই পথটা V2 দ্রুতিতে গেছি, আর এই পথটা V3 দ্রুতিতে গেছি। এই পথটা যেতে আমার T1 সময় লেগেছে, এই পথটা যেতে T2 সময় লেগেছে, আর এই পথটা যেতে T3 সময় লেগেছে। এক্ষেত্রে আমার এইখান থেকে এখানে যখন পৌঁছালাম, অর্থাৎ এ থেকে ডিতে যখন পৌঁছালাম, তখন আমি কত গড় দ্রুতিতে পৌঁছালাম। কোথাও আস্তে আস্তে গেছি, কোথাও জোরে গেছি। মোট কথা আমার এখান থেকে আমি এখানে পৌঁছেছি। ধরো এটা কলকাতা, এটা দীঘা। কলকাতা থেকে দীঘার যে দূরত্ব সেটা ধরা যাক 200 কিলোমিটার, কি আর একটু বেশি হবে, 200 কিলোমিটারই হবে। 200 কিলোমিটার আমি এখান থেকে এখানে গেলাম। মাঝে আমি অনেক স্পিড বাড়িয়েছি, কমিয়েছি, কিন্তু আমার যেতে লাগলো 5 ঘন্টা। তাহলে 200 কিলোমিটার আমি গেছি, 5 ঘন্টায় গেছি। তাহলে আমি গড় বেগ কততে গেছি, মোট দূরত্ব 200 কিলোমিটার বাই মোট সময় 5 ঘন্টা, 200/5 40 কিলোমিটার পার ঘন্টা বেগে আমি গেছি। ওই পথটা আমি গড় গতিবেগে গেছি, কিন্তু আমি পথের কোথায় কত বেগে গেছি সেটা আমি পাবো না। গড় গতিবেগ আমরা পাবো, কোথায় কত গতিবেগ ছিল সেটা যদি আমরা জানতে পারি তাহলে গড় গতিবেগ পাবো। কিন্তু গড় গতিবেগ যদি জানা থাকে, কোথায় কত গতিবেগ ছিল সেটা আমরা পাবো না। এখন যে কনটেক্সটে আমার আলোচনা চলছে সেটা ওইখানে ওই আলোচনার বিষয় নয়। এখন আমি গড় যে দ্রুতি সেটার সূত্র আমি লিখে ফেলব। গড় দ্রুতি সমান মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময় আমরা পাব। এখানে মোট দূরত্ব কত হবে না, দেখো এই পথটা এ বি, আমি লিখব মোট দূরত্ব এ বি। তারপরের পথটা হচ্ছে বিসি দূরত্ব প্লাস বিসি, তারপরটা হচ্ছে সিডি। আর মোট সময় কত, এইটা যেতে এ থেকে বিতে যেতে T1 সময় লেগেছে, বি থেকে সিতে যেতে T2 সময় লেগেছে, সি থেকে ডিতে যেতে T3 সময় লেগেছে। এবারে এ বি সমান কত হবে না, এ বি সমান দেখো আমরা ওখানে যে সমদ্রুতিতে চলার ক্ষেত্রে আমরা যে ইকুয়েশান পাই সেটা হবে এ বি বাই T1, দূরত্ব বাই সময় সমান হচ্ছে দ্রুতি। তাহলে এ বি সমান হবে V1 ইন্টু T1, কারণ আমরা এস ইকুয়ালস টু গড় দ্রুতির ক্ষেত্রে, এমনি দ্রুতির ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। সমদ্রুতির ক্ষেত্রে সব জায়গায় এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমি এ বি সমান কী পাবো, V1 T1, বিসি ইকুয়ালস টু একইভাবে পাবো V2 T2,
আর সিডি ইকুয়ালস টু পাবো V3T3। তাহলে এখানে কি পাবো, V1T1 প্লাস V2T2 প্লাস V3T3 বাই T1 প্লাস T2 প্লাস T3। এবার এটাকে আমি কি লিখবো, ভি সামেশান VI/TI, যদি অনেকগুলো ফ্র্যাকশন থাকতো বাই সামেশান TI। এবারে তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো শিখতে হবে, তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো থেকে এটা জেনে নেবে যে এইটাই যে সামেশান, ভিটা যদি ফ্ল্যাকচুয়েট করতো, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতো, মানে ভিটা কিছু দূরে দূরে এরকম তা নয়, এটা কখনো এরকম হচ্ছে, কখনো বাড়ছে, কখনো কমছে, এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতাম তখন আমি এটা ফাংশন অফ টাইম বলতাম। তাহলে ইন্টিগ্রেশন VDT বাই ইন্টিগ্রেশন DT, এইটা হলো গড় দ্রুতির সূত্র, এইটা হলো গড় দ্রুতির সূত্র। একটু চাপ হয়ে গেল তোমাদের, কিন্তু তোমরা এইটা আলটিমেট মোট দূরত্ব বাই মোট সময় এইটা মনে রাখবে। এবার তুমি যখন ইন্টিগ্রেশনের কনসেপ্টটা তোমার তৈরি হবে, ইন্টিগ্রেশনের লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো, সেক্ষেত্রে তুমি সেটা দেখে এটা পেরে যেতে পারবে। এবারে আমি তাহলে গড় দ্রুতির যে সূত্র সেটা পেলাম কি না, ভি অ্যাভারেজ সমান V1T1 প্লাস দুটো পোর্শানে আমি ভাগ করবো, V2T2 বাই T1 প্লাস T2। এখানে 3টে দিয়েছিলাম, এরকম 10টা হতে পারে, এই জন্য এখানে TI দিয়েছি, 100টা হতে পারে। হ্যাঁ, আবার কোনো যদি 100 নয়, অসীম সংখ্যক যদি আমি পার্টে ভাগ করি, অর্থাৎ ভিটা সব জায়গায় তো আস্তে 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 চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারছি, অর্থাৎ ভি অ্যাভারেজ সমান আমি এইভাবে প্রকাশ করলাম। এবারে আমি বললাম যে আমি সময় দেব না, আমি দেখলাম যে আমি এই রাস্তাটা A থেকে B, B থেকে C, C থেকে D, এই রাস্তাটা আমি V1 বেগে গেছি, বা গাড়িতে স্পিডোমিটার যন্ত্র থাকে তোমরা জানো, স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে আমরা স্পিড মাপতে পারি, এই V1টা মাপতে পারছি। আর আমি মাইল ফলকে দেখেছি যে এই স্পিডোমিটারে আমি এই বেগে ছিলাম, এখানে 2 কিলোমিটার গেছি, বা ধরা যাক x1 আমি দূরত্ব গেছি, অর্থাৎ ABকে আমি x1 দিয়ে লিখলাম, V2 দ্রুতিতে x2 দূরত্ব গেছি এবং V3 দ্রুতিতে x3 দূরত্ব গেছি। সেক্ষেত্রে আমার এই জায়গাটায় যেতে কত সময় লেগেছে না, V1/x1, সেই সূত্র, একই সূত্র, S = V/T। তাহলে সেখানে কী হবে, T1 = V1/x1, T2 = কী হবে, V2/x2। এটা আর বলার কী লিখলাম, পুরো ভুলভাল লিখছি, দূরত্ব বাই বেগ, x1/S/V, তাহলে এখানে x/V, x1/V1, T2 = x2/V2 আর T3 = x3/V3। এবারে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ভি অ্যাভারেজ সমান কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম সেটা কী হবে, টোটাল ডিস্টেন্স কী হবে, টোটাল ডিস্টেন্স x1 + x2 + x3, x1 + x2 + x3, টোটাল টাইম কত হবে, x1/V1 + x2/V2 + x3/V3। এইভাবে আমরা হিসেব করে ফেলব। অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটির আর একটা সূত্র আমরা এখানে টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে কী হবে, সামেশান xi বাই সামেশান xi/vi। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। স্যার এইগুলো কেন করছেন, এগুলোতে কী কাজে লাগবে, এবার তুমি বুঝতে পারবে এক্স্যাক্টলি কী কাজে লাগবে। তোমাকে বলা হলো যে তুমি দুটো রাস্তায় গেছো, একটা রাস্তায় তুমি প্রথমে কিছুটা দূরত্ব সাইকেলে গেছো, সেখান থেকে তুমি সাইকেল রেখে আরও কিছু দূরে গেছো, সাইকেল গ্যারেজে সাইকেল রেখে তুমি ধরো প্ল্যাটফর্মে গেছো ট্রেন ধরার জন্য। কোশ্চেন 1, তোমার নাম অমল বা রহিম, রহিম বলো। রহিম প্রথম 2 কিলোমিটার 30 মিনিটে গেল এবং পরের 5 কিলোমিটার 10 মিনিটে গেল। রহিমের সমগ্র পথের গড় দ্রুতি কত, এইটা তোমাকে ধরো প্রশ্ন দিল। সেক্ষেত্রে তোমার কি হবে, তুমি টাইম জানো, x1 = 2 কিলোমিটার,
T1 ইকালস টু, এটাকে মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে পারো, কারণ কিলোমিটার পার ঘন্টা এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দ্রুতির একক বা স্পিডের একক হিসাবে আমরা লিখি। তাহলে কী হবে 30/60 সমান হবে হাফ ঘন্টা। এবার x2 ইকালস টু কী পাবে না 5 কিলোমিটার, আর T2 ইকালস টু পাবে 10/60 অর্থাৎ 1/6 ঘন্টা। এবারে তুমি কি করবে, গড় দূরত্ব ভি অ্যাভারেজ সমান হবে x1 প্লাস x2 বাই T1 প্লাস T2, মোট দূরত্ব বাই মোট সময়। এবারে 2 প্লাস 5 করে দেবে, আর নিচে হাফ প্লাস 1/6 করে দেবে। এটা 7 হবে, আর নিচে হবে কত 6 হবে, লসাগু 2 3 6, 3 হবে প্লাস 1 অর্থাৎ 4/6। এটা হয়ে যাবে কত হবে 4/6। তাহলে 7/4/6, তাহলে 7 6 42/4, 2 কেটে যাবে 21/2 সমান হবে 10.5 কিলোমিটার পার ঘন্টা বেগে তুমি গেছো। ওই পুরো পথটা অ্যাভারেজ স্পিডের থেকে বেশি আছে। কোনটায় বেশি আছে, এই সময়টায় তুমি বেশি বেগে গেছো, এই সময়টা কম, মানে 10.5-এর থেকে বেশি বেগে গেছো এই পথটায়, আর এই পথটায় 10.5-এর থেকে কম বেগে গেছো। আলটিমেট তোমার অ্যাভারেজ ভেলোসিটি এসেছে বা অ্যাভারেজ স্পিড এসেছে 10.5 কিলোমিটার পার ঘন্টা। এইভাবে তোমাকে কিন্তু হিসেব করতে হবে। এবারে তুমি করবে কি, এবারে তোমাকে আর সময় দেবে না। এবারে তোমাকে কি করবে যে 2 কিলোমিটার, প্রথম 2 কিলোমিটার 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল। রহিম, আচ্ছা রহিম বাদ দিয়ে একটু অন্য নাম দাও, রমেশ। 2 নম্বর কোশ্চেন, রমেশ প্রথম 2 কিলোমিটার 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং পরের 5 কিলোমিটার 20 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল। বেগে মানে এখানে কিন্তু দ্রুতিতেই হচ্ছে। হ্যাঁ, রহিমের সমগ্র পথের গড় দ্রুতি কত? বেগ মানে দ্রুতি, এখানে ওয়ান ডাইমেনশনাল মোশন, প্রথমেই বলে নিয়েছি সব ক্ষেত্রে এরকম বেগ দ্রুতি মেশামেশি থাকবে, ওটা নিয়ে তোমার চাপ নেওয়ার দরকার নেই। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, ফার্স্ট x1 ইকালস টু 2 কিলোমিটার, T1 ইকালস টু কী হবে না x/v 2/10, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। 0.2 ঘন্টা প্রথমে পেয়ে গেল। আর x2 ইকালস টু কত হচ্ছে 5 কিলোমিটার, আর T2 ইকালস টু কী হবে 5/20, 5 কিলোমিটার গেছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগ, তার মানে দূরত্ব বাই বেগ সমান সময়। তাহলে এখানে কী হবে না 0.25, ঠিকঠাক লিখেছি 0.5, হ্যাঁ ঠিকই আছে ঘন্টা। এবারে তোমাকে কি করতে হবে না হচ্ছে গড় দ্রুতি বের করতে হবে। গড় দ্রুতি সমান মোট দূরত্ব x1 প্লাস x2 বাই মোট সময় T1 প্লাস T2। মোট দূরত্ব কত হবে 2 প্লাস 5 কিলোমিটার, আর এটা হচ্ছে 0.2 প্লাস 0.25 সমান হবে 7/0.45। এবার এটার ভ্যালু যা হয় তুমি লিখবে 70, হ্যাঁ 700/45, 5 14 5 70, 5 9 45, তাহলে 9 1 9 5 0, 9 9 5 45, আবার 5 0 5 5 কিলোমিটার পার ঘন্টা হবে এর গড় দ্রুতি। এই সমস্ত অঙ্ক তোমাকে ধীরে ধীরে করতে হবে, ছোট থেকে বড় দিকে যেতে হবে। এই অঙ্ক হয়তো সরাসরি এখন আর আসবে না পরীক্ষায়, কিন্তু এই অঙ্ক তোমাকে করতে হবে, কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে, তুমি নিজে থেকে করবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু করার সময় তুমি নিজে থেকে করবে। এবারে তোমাকে বললো, এবারে যেটা আসে যেই ফর্মুলাটা লাগে যে এক ব্যক্তি তার যাত্রাপথের যাত্রাকালের, প্রথমে কাল দেব তারপরে পথ দেব, যাত্রাকালের প্রথম অর্ধেক সময় v1 বেগে বা দ্রুতিতে এবং দ্বিতীয় অর্ধেক সময় v2 বেগে গেল। মোট যাত্রাকালে
তার গড় দ্রুতি কত? খুবই ইজি, তুমি ইজিলি ছবিটা আঁকবে। এই হচ্ছে এইখানে v1 বেগে গেছে, v2 বেগে আছে, এখানে t হলে এটাও t, কারণ কি বলেছে প্রথম অর্ধেক সময়, অর্ধেক অর্ধেক হলে এটাকে t সময় ধরে নেবে, এটাকে t সময় ধরে নিতে হবে। তাহলে এই সময়টা সে কত দূরত্ব গেছে, x1 সমান v1 ইন্টু t, আর এই দূরত্বটা কত, x2 ইকুয়ালস টু v2 ইন্টু t, এইটা তোমাকে লিখতে হবে। এবার তোমাকে কি করতে হবে, গড় দ্রুতি তোমাকে লিখতে হবে, গড় দ্রুতি ভি অ্যাভারেজ সমান মোট দূরত্ব x1 প্লাস x2 বাই মোট সময় t1 প্লাস t2, এটা ফার্স্ট লিখে দিলে। এবার x1 এর মান কী হবে, v1 ইন্টু টি প্লাস v2 ইন্টু টি বাই টি প্লাস টি। দেখো প্রথম সময়টা টি, দ্বিতীয় সময়টাও টি, তাহলে কী হবে v1 প্লাস v2 ইন্টু টি বাই টু টি, টি কেটে যাবে, তাহলে কী হবে v1 প্লাস v2 বাই টু। এইটা হলো তার যাত্রাকালের গড় দ্রুতি, অর্থাৎ অর্ধেক সময়ের সূত্র বলা হয় একে। অর্ধেক সময় করে দেওয়া থাকলে তুমি এই সূত্রটা কাজে লাগাবে। দেখো এইগুলো তো তুমি শিখছো, এইগুলো তোমাকে মনে রাখতে হবে, পরে এর থেকে জটিল যখন দেবে এইটা থেকে দেবে, অর্থাৎ তুমি এটা না করলে তুমি সেটা পারবে না। এই জন্য এটা সহজ হলেও তোমাকে এটা মাথায় রেখে দিতে হবে। সহজ হলে বলবে যখন দেবে আমি করে নেবো, আমি এই সূত্রটা জানি, এটা করলে হবে না, তোমাকে এইটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 4, এক ব্যক্তি তার যাত্রাপথের, এবার হচ্ছে যাত্রাপথের প্রথম অর্ধেক পথ v1 বেগে এবং দ্বিতীয় অর্ধেক পথ v2 বেগে গেল, মোট যাত্রাকালে যাত্রাপথে তার গড় দ্রুতি কত? যাত্রাপথে তার গড় দ্রুতি কত? তোমরা পজ করে নিয়ে আগে এই অঙ্কটা করে নেবে, তারপরে তোমরা আবার পরের অঙ্কটা টুকবে, খাতায় টুকে তারপরে তুমি করার চেষ্টা করবে। ফার্স্টে তুমি নিজে করবে, পজ করে চেষ্টা করবে, তারপরে না পারলে তুমি এটা দেখে নেবে। এবার v1 বেগে প্রথম অর্ধেক পথ, তাহলে আমি এখন আর সময়কে ধরবো না, এখন হচ্ছে এটা x ধরবো, এটা x ধরবো। প্রথম অর্ধেক পথের দূরত্ব x, অর্ধেক পথ বলেছে তো এটার দূরত্ব x হলে এটার দূরত্ব x হবে, সেক্ষেত্রে আমি t পেয়ে যাবো। t1 ইকুয়ালস টু কী হবে, x বাই v1, আর t2 ইকুয়ালস টু কী হবে, দূরত্ব বাই বেগ, তাহলে x বাই v2, তাহলে v2। এবারে আমি কি করব, গড় বেগ বের করব, v অ্যাভারেজ সমান x1 প্লাস x2 বাই t1 প্লাস t2। x1 এর ভ্যালু কত না x, x2 এর ভ্যালু কত x, t1 এর ভ্যালু কত x বাই v1, t2 এর ভ্যালু কত না x বাই v2। এখান থেকে আমি পাবো 2x বাই, এখানে x কমন নিলে কী হবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। এবার x কেটে যাবে, তাহলে কী হবে 2 বাই, এটা নিচে লসাগু হবে v1 v2, আর উপরে এখানে যোগ হবে v1 প্লাস v2, এটাকে উপরে নিয়ে গেলে 2v1 v2, 2v1 v2 বাই v1 প্লাস v2। এই সূত্রটাও তোমাকে মাথায় রাখতে হবে যে অর্ধেক পথ হলে এই সূত্রটা হয়, অর্ধেক সময় হলে ওই সূত্রটা হয়, এটা মনে রাখতে হবে যে অর্ধেক সময়, এখানে তুমি মনে রাখো অর্ধেক সময়, অর্ধেক দুটো ভাগে ভাগ করে সময় যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভি অ্যাভারেজ হয় v1 প্লাস v2 বাই 2, আর অর্ধেক পথ যদি বলা হয় সেক্ষেত্রে ভি অ্যাভারেজ হবে 2v1 v2 বাই v1 প্লাস v2। এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, মনে রাখলে তুমি কম্পিটিটিভে অ্যাডভান্টেজ পাবে। এবারে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে, এগুলো মুছে দিলেই হতো, আর একটু উপর থেকে কোশ্চেন দিলে হিসেবটা অনেকটা ভালো পরিষ্কার দেখা যাবে। এবারে কোশ্চেন নাম্বার 5, সেখানে তোমাকে বলে দিয়েছে একটি গাড়ি প্রথম আধ ঘন্টা 18 কিলোমিটার পার ঘন্টা বেগে, 18 আর একটু বেশি দেওয়া যায়, 44 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং দ্বিতীয় আধ ঘন্টা 52 কিলোমিটার পার ঘন্টা বেগে চলল। গাড়িটির গড় দ্রুতি কত?
এবারে তোমার সূত্রটা জানা আছে, না জানা থাকলে তুমি এমনি করবে যেমন করো, নাহলে তোমার যদি জানা থাকে তুমি এটাই বসাবে, তাহলে তুমি সেখানে গড় বেগের মান বসাবে কি না v1 প্লাস v2। দেখো অর্ধেক আধ ঘন্টা আর আধ ঘন্টা, তাহলে এটাও টি হলে এটাও টি, অর্ধেক সময়ের সূত্রটা এখানে প্রযোজ্য হবে v1 প্লাস v2 বাই 2। তাহলে কী হবে 48 প্লাস 52 বাই 2 সমান হবে 100 বাই 2, 50 কিলোমিটার পার ঘন্টা। অতএব গাড়িটির গড় দ্রুতি হবে 50 কিলোমিটার পার ঘন্টা। এইটা গেল। এবারে তোমাকে দিয়ে দেবে যে এটা হচ্ছে তোমার 48 কিলোমিটার বেগে। এবারে পথের প্রথম এখানে এবারে দিয়ে দেবে প্রথম 10 কিলোমিটার 48 কিলোমিটার বেগে, 48 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল। দ্বিতীয় 10 কিলোমিটার এটা 48-এর বদলে এবার একটু অন্য চেঞ্জ করতে হবে, হ্যাঁ, নাহলে হিসেবে এটা কত দেওয়া যায়, তোমাকে এমন একটা হিসাব দিতে হবে, সেটা হিসাবটা সহজে তুমি করতে হবে। 40 আর 60 দিয়ে দাও, 60 আর এটা 40, ব্যাস। এবারে তাহলে তুমি হিসেব করবে, এটা হচ্ছে প্রথম 10 কিলোমিটার অর্ধেক পথের সূত্র। সেই সূত্রটা তোমার জানা আছে 2 × v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে এখানে কী হবে 2 v1 এর মান কত হবে 60 আর v2 এর মান কত হবে 40 বাই 60 প্লাস 40। তাহলে এখানে কত হবে 2 × 60 × 40 বাই 60 আর 40 যোগ করলে 100 হয়। এখান থেকে একটা 100 যাবে, এখান থেকে একটা 100 যাবে, তাহলে 6 4 24 48 কিলোমিটার পার ঘন্টা হবে অ্যান্সার। এইভাবে তুমি বের করতে পারবে। এবার কোশ্চেন নম্বর 6 হয়ে গেল, এটা 7। কোশ্চেন নম্বর 7-এ আমি মিক্সিং দেব, অর্থাৎ অর্ধেক পথ কী করছে এটা আমি ছবি এঁকে দেখাচ্ছি। অর্ধেক পথ ধরো এ বি, কালি শেষ হয়ে আসছে, এ বি আর এটা ধরো তার মাঝামাঝি একটা স্থান সি। অর্ধেক পথ গেল। অর্ধেক পথের মধ্যে এই যে সিবি, এ বি আর এটা ডি, এইটা হচ্ছে অর্ধেক সময়ে গেছে আর এটা অর্ধেক সময়ে গেছে। তার মানে পুরো অঙ্কটা অর্ধেক পথের অঙ্ক। তার মধ্যে আবার এই যে অংশটা এখানে আমি দিয়ে দিলাম যে এই অংশটা হচ্ছে এ থেকে সিতে v1 বেগে গেছে, এটা v2 বেগে গেছে, এখানে v3 বেগে গেছে। তাহলে এখানে যে লিখতে হবে একটি কণা গতির প্রথম অর্ধেক পথ v1 দ্রুতিতে গেল, v1 দ্রুতিতে গেল, প্রথম অর্ধেক পথ v1 দ্রুতিতে গেল, এবং দ্বিতীয় অর্ধেক পথের ভালো করে দেখো, দ্বিতীয় অর্ধেক পথ, এই দ্বিতীয় অর্ধেক পথ এটা, দ্বিতীয় অর্ধেক পথের অর্ধেক সময়কাল, পথের অর্ধেক সময়ব্যাপী v2 দ্রুতিতে এবং দ্বিতীয় অর্ধেক পথের অর্ধেক সময়ব্যাপী v2 দ্রুতিতে এবং বাকি অর্ধেক সময়ব্যাপী v3 দ্রুতিতে চলল। কালই কিন্তু এবার দিতেই হবে, v3 দ্রুতিতে চলল। তাহলে গড় দ্রুতি কত, এইটা করে নিই, এটা কালি বেশি লাগবে না, এরপরের অঙ্কটার জন্য কালি দেব। দেখো এখানে কত হচ্ছে, এই যে অর্ধেক, আমি প্রথমে এইটায় সিবি পথে অর্থাৎ ভিসিবি অ্যাভারেজ, সিবি পথে আমি গড় বেগ বের করে নেব। বুদ্ধিমানের কাজ হবে ছোট ছোট জায়গাগুলোকে আমি সলভ করে নেব। ভিসিবি সমান কত, ভিসিবি সমান এটা অর্ধেক সময় ধরে গেছে, এটা অর্ধেক সময় ধরে গেছে। অর্ধেক সময়ের সূত্র কত, v1 প্লাস v2 বাই 2। তাহলে এখানে v1 এর জায়গায় v2 আর v3 বাই 2।
আর ভিএসি সমান হচ্ছে V1, অর্থাৎ পুরো যে এ বি পথে গেছে অর্ধেক পথে V1 বেগে গেছে আর বাকি অর্ধেক পথে এই বেগে গেছে বলে ধরতে হবে, কারণ এটা তো অ্যাভারেজ বেগ মানে এটা পুরোটাই ওই বেগে গেছে, ধরলে কোনো আপত্তি নেই, একই অ্যান্সার আসবে। তাহলে এখানে আমি কি লিখব না VAB সমান V2 অর্ধেক পথের যে সূত্র 2V1 V2/V1 + V3, তাহলে এখানে V1টা কত এইটা আর V2টা কত এইটা, তাহলে একে 2VAC VAB/VAC + VAB 2VAC কত V1, এবার VAB কত VAB কেন CB তো, এটা হবে CB এই পথটা, তাহলে কী হবে VCB কত, এইটা লিখতে হবে V2 + V3/2, আর এখানে 2 কেটে যাবে, পরে লেখা যাবে। এবার এখানে VAC হচ্ছে V1 + VCB হচ্ছে কি V2 + V3/2, এই তাহলে এখানে কী হবে, এইটা 2 কেটে গেল, এখানে এটা গুণ হয়ে যাবে V1 V2 প্লাস V1 × V2 + V3, আর এখানে এই 2টা যদি এখানে গুণ করা হয় 2V1 V2 + V3, আর নিচে একটা 2 থাকবে তাকে এইখানে গুণ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রশ্নটার অ্যান্সার হলো একটুখানি 2V1 × V2 + V3/2 2V1 + V2 + V3। এবারে আমার কালিটা একটু পেনে রিফিল করতে হবে। এইটা আমার 7 নম্বর কোশ্চেন, আর একটা কোশ্চেন তোমাদের বলে আজকের ক্লাস শেষ করবো। একটু লেন্দি ক্লাস হয়ে গেল, কিন্তু তোমরা শিখতে পারবে ভালো, কারণ দ্রুতি স্মরণ এগুলো নতুন কিছু নয়, তোমরা এদের বিষয়ে জানো। এবার শুধু জাস্ট এটাকে তুমি বাড়িয়ে নিয়ে গেলে, তুমি যে একটু ম্যাচিওর হয়েছো ক্লাস 9-এর থেকে, এখন তোমার ম্যাচিউরিটি অনেক ভালো, তুমি এই প্রবলেমগুলো সহজে বুঝতে পারছো, এই কারণে 9-এ এটা দেওয়া ছিল না, এখন এগুলো দেওয়া হয়েছে। এবারে বলবে গতির, এইবারে আমি কি করে নেব, যে এই পথটায় সব কিছু একই রাখবো। এবার আমি বলবো এইটা হচ্ছে অর্ধেক সময়, এইটা বাকি অর্ধেক সময়, এই পথটা অর্ধেক সময় গেছে, বাকি অর্ধেক সময় এই সিবি পথ গেছে। কি বললাম বুঝতে পেরেছো, অর্ধেক দূরত্ব ছিল, এখন অর্ধেক সময়ের এইটা হিসাবটা করলাম, আর এইখানে টি সময় গেছে, এখানে এক্স দূরত্ব গেছে, অর্ধেক দূরত্ব V2 বেগে গেছে, এই পথটার অর্ধেক দূরত্ব V2 বেগে গেছে, অর্ধেক দূরত্ব V3 বেগে গেছে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে দেখে নেওয়া যাক। খুব সোজা, প্রথমে এইটাকে কি করতে হবে, 8 নম্বর কোশ্চেন করতে হবে। একটি কণার গতিবেগের প্রথম অর্ধেক সময়ে V1 বেগে গেছে, এইটা হচ্ছে V1, আর দ্বিতীয় অর্ধেক সময়ের অর্ধেক পথ ব্যাপী V2 দ্রুতিতে এবং অর্ধেক পথ ব্যাপী V3 দ্রুতিতে চললো, গড় দ্রুতি কত, V2 আর V3, এইটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট তোমার কাজ হবে কি, VCBটা বের করা, এই পথে গড় দ্রুতি তোমাকে বের করে ফেলতে হবে। সেক্ষেত্রে এইটা অর্ধেক পথ গেছে V2 দ্রুতিতে, আর অর্ধেক পথ গেছে V3 দ্রুতিতে। অর্ধেক পথের সূত্র কি না 2V1 V2/V1 + V2, এখানে কী হবে 2V2 V3/V2 + V3, এইটা VCB, আর VAC সমান কত না V1। এই হলো গিয়ে ব্যাপার আমার। এবারে অর্ধেক সময় এই বেগে গেছে, বাকি অর্ধেক সময় এই বেগে গেছে বলে ধরতে হবে, কারণ এটা তো অ্যাভারেজ বেগ মানেই পুরা রাস্তা এখানে কি করে গেছে না এই বেগটা নিয়ে গেছে বলে তুমি ধরে নিতে পারো। তাহলে এখানে কি হবে না V অ্যাভারেজ সমান হবে 2VCB × VAC/VCB + কি করলাম, পুরো রাস্তাটার অর্ধেক সময় V1 বেগে গেছে, অর্ধেক সময় হলে কি হবে V1 + V2/2, তাহলে VCB + VAC/2। এবার আমি কি করব না VCB 2V3/V2 + V3/VAC V1/2, একে আর কি করবে, এটাকে এর সঙ্গে গুণ করে দিতে হবে,
এটা কী হবে, এটা সমান এটা, এখানে সমান চিহ্নটা সোজাসুজি দিবে V1 V2 V1 V3, তাহলে হবে 2 V2 V3 প্লাস V1 V2 প্লাস V1 V3 বাই 2, আর এইটা নিচে চলে আসবে V2 প্লাস V3। এটা হবে আনসার। কেমন? তাহলে ভালো লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো লাগার কথা নয়, কারণ বড় বড় হিসেব কার বা ভালো লাগে, কিন্তু তুমি যদি নিজে করতে পারো তোমার একটা স্যাটিসফ্যাকশান আসবে। এবং সবচেয়ে বড় কথা, কম্পিটিটিভে এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে, তুমি আজকে শিখে নিলে দেখবে এটা পরে শর্টকাটে করতে পারবে। তুমি এইগুলোকে তুমি মাথায় রাখবে, শুধু ফটাফট করে তুমি এটাকে আর তোমাকে দেখাতে হবে না। তোমার যদি এইচএসে পড়ে তখন এটাকে বলে বলে করতে হবে যে এই পথে উমুকের জন্য এটা ধরলাম, এটা অমুকের জন্য এটা করলাম। এবার যখন এমসিকিউতে পড়বে তখন তুমি কি করবে, সরাসরি তুমি দেখতে পাচ্ছ এইটা এই রকম, আর এটা অর্ধেক অর্ধেক করে বসিয়ে দেবে, এমসিকিউ খুব সহজে এসে যাবে। এইভাবে এমসিকিউতে ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। মাথায় এমনি থাকবে, যে প্র্যাকটিস ভালো করবে তাকে ফর্মুলা মুখস্থ করতে হয় না। লাইফে কোনো ফর্মুলা মুখস্থর দিকে তোমরা হাঁটবে না, তোমরা চেষ্টা করবে ফর্মুলাটাকে তুমি এমনভাবে অঙ্কে লিখবে বা অঙ্কে প্র্যাকটিস করবে যাতে ফর্মুলাটা তোমার ভেতরে চলে আসে, গেঁথে যায়। আজকে এই কথা বলে শেষ করছি। তোমরা ভালো থাকবে, আজকের জন্য টাটা, ভালো থাকো, আর বহুত বহুত আনন্দে পড়ো। পড়াশোনাটা আনন্দের সঙ্গে করতে হবে। যার মনে হবে এগুলো চাপ, সে কিন্তু পারবে না। আর যার মনে হবে দূর এগুলো তো বেশ সুন্দর, খেলার মতো, বেশ একটা জিনিস করে খেলছি, খেলতে খেলতে হয়ে যাচ্ছে, খেলার মতো করে ধরতে হবে, তবেই কিন্তু তোমার আনন্দ আসবে এবং সহজে বুঝতে পারবে এবং সেটা লাইফ টাইম মনে রাখবে। তাহলে তোমাকে ভাবতে হবে যা শিখছো তুমি আনন্দের সঙ্গে শেখো, ভালো করে আয়ত্ত করো, লাইফ টাইম তোমার সেটা অ্যাসেট হয়ে যাবে। এবং আমাদের এই ভিডিও চ্যানেলের সাকসেস আসবে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এই ভিডিও চ্যানেল থেকে, আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে বেরোবে, সাবস্ক্রাইবার থেকে বেরোবে ছাত্রছাত্রী, তারা অনেক বড় জায়গায় যাবে। আর এই চ্যানেল তখন অনেকটাই গর্বিত হবে। টাটা।